হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব, এই ড্রামাটি এক কথায় অসাধারণ একটি ড্রামাটিতে আপনারা দেখতে পারবেন একটি সিক্রেট এজেন্ট একটি রিপোর্টার মেয়ের প্রেমে পড়ে যায়। তো বেশি কথা না বলে ড্রামাটি এক্সপ্লেন শুরু করা যাক। ড্রামাটি প্রথমেই আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়িকা বাউসাংকে অনেকগুলো লোকের থেকে পালাতে দেখা যাচ্ছে, কারণ সে ওদের গোপন ছবি তুলে ফেলেছিল। অপর পাশ থেকে আমরা হিরো লোজিকে আসতে দেখছিলাম। তখনই আবার সোজাসুজি ওদের দুজনে ধাক্কা লেগে যায়। তখন বাউসাং অন্য কিছু চিন্তা না করে তখন সে লোজির কাছে সাহায্য চেয়ে বসে। ওদের থেকে বাঁচার জন্য ওকে কিস করে ফেলে। তখনই ওই ছেলেগুলো ওদেরকে কাপল ভেবে গুরুত্ব না দিয়ে চলে যায়। ওর ব্যাগ যেটা নিচে পড়ে গিয়েছিল সেটা উঠাতে গিয়ে তখন আবার বাউসাং তার হাতে রক্ত দেখতে পায় এবং ও অবাক হয়ে যায়। তখন ও ভাবতে থাকে যে ওর হাত দিয়ে রক্ত কেন পড়ছে। ওকে সাহায্য করে ও পিছন থেকে ওকে ধন্যবাদ বলে। বাউসাং লুজিকে তার প্রথম ভালোবাসা হিসেবে মেনে নিয়েছে। তাহলে ও কিভাবে ওর পেছন ছেড়ে দিবে? ওর পড়ে থাকা কার্ড থেকে ওর অ্যাড্রেস নিয়ে একটি এনভেলপে করে তার লেটার আর মেডিসিন পাঠায়, যেখানে ওর একটি ছবিও পাঠায়, যেটা ও তখন কিস করার সময় তাড়াহুড়ো করে তুলে নিয়েছিল। এটা তাদের প্রথম ছবি ছিল, আর লুজো এটা ভাবতেও পারেনি ওর সাথে দেখা করতে এখানে চলে আসবে। বাউসাং লুজিকে তার মনের কথা বলে দেয় আর বলে যে চলো আমরা আমাদের রিলেশনশিপটাকে আরো আগাই, কিন্তু ওর কথারও কোনো বিশেষ জবাব দেয় না। এক কথায় বলতে খুবই রাগী টাইপের একটি ছেলে। রোজে তখনই বাউসাংকে গাড়ি থেকে বাঁচানোর জন্য খুবই কাজ চলে আসে, যেখানে আবার তারা দুজনেই নার্ভাস হয়ে যায় আর সাথে সাথেই তারা দুজন এক্সাইট হয়ে যায়। আর বাউসাং লুজিকে নিজের বন্ধুদের কথা বলে, একটি জায়গায় তাকে ডাকে আর বলে যে তুমি যদি আসো তাহলে আমি এটাই ভাববো যে তুমিও আমাকে ভালোবাসো। এটা বলেই সে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে বাউসাং লুজির জন্য অপেক্ষা করছে, আর তখন অনেক বরফ পড়ছিল আর ওইখানেই দাঁড়িয়েছিল। তারপর কিছুক্ষণ পর লুজি যখন পৌঁছায় তখনও বাউসাংকে না দেখে অনেক চিন্তিত হয়ে যায়। আর তখন ওর উপর থেকে ছাতা নিয়ে বাউসাং চলে আসে। তখন লুজি ওকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে ভালোবাসতে পারো? হতে পারে তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমনটা না, হতে পারে যে আমি এক নম্বরে মিথ্যাবাদী। তখন কিন্তু এসব কথায় বাউসাংয়ের কোনো অনুভূতিই হয় না। ও বলে যে ভালোবাসা অন্ধের মতো হয়, সামনের মানুষটা যেমনই হোক না কেন তার ভুল ত্রুটি নিয়েই ভালোবাসা যায়। আর তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি। তখন তাড়াতাড়ি মধ্যে ও ওর জন্য কোনো গিফট নিয়ে আসতে পারেনি। তখন ও ডিসলাইটার অন করে তাকে ফু দেওয়ার জন্য বলে আর ফু দিয়ে দেয়। এখানে দুজনেই অনেক খুশি ছিল। এই কিছু সময়ের পরিচয়ে তারা দুজনের ভালোবাসা অনেক দূরে চলে যায়। আস্তে আস্তে ওদের দুজনের দূরত্ব অনেকটাই কমে যায়। ওর সাথে সময় কাটিয়ে বাউসাং তো অনেক খুশি ছিল। ওর মনে হচ্ছিল ও ওর জীবনে সব খুশি পেয়ে গেছে। আর ওরা দুজন মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা ওরা পরের দিন বিয়ে করবে। ও যখন বিয়ের পোশাকে দাঁড়িয়েছিল তখন ওর ফ্রেন্ডস এসে বলে যে লুজির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওর পরিবার আর ফ্রেন্ডস ও সবকিছুই নকল ছিল। এটা শুনে বাউসাং অনেক চিন্তিত হয়ে যায় এবং ও লুজির বাসায় গিয়ে যাওয়ার জন্য বলে। রাস্তায় দৌড়াতে গিয়ে খুব বাজেভাবেই পড়ে গিয়েছিল, কিন্তু তখন ওর নিজের কোনো চিন্তাই ছিল না। ও রুমে গিয়ে দেখে যে রুমে লুজির সব জিনিসপত্র উধাও ছিল। এই সব কিছুই দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। ওর সাথে তোলা ছবিগুলো ওখানে ছিল না। এগুলো দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে যে এগুলো কিভাবে হয়েছে। এখন এই অ্যাক্সিডেন্টের পর 5 বছর পূর্ণ হয়েছে। বাউসাং এখন অনেক বড় জার্নালিস্ট হয়ে গেছে। আজকেও একটিবারে কাজের জন্য আসে। বাউসাং এর কাজ তো লুজিকে ভোলানোর একটা বাহানা ছিল। ও মাফিয়ার লোকগুলোকে ড্রিঙ্ক খাওয়ার বাহানায় গোপনে ছবি তুলতে থাকে। তখন ওর উপর থেকে ওই মেয়েটি চলে আসে যার ব্যাগ বাউসাং চুরি করেছে, আর সবাই ওর পিছনে পড়ে যায়। ওকে দেখে ওদের সন্দেহ হয়ে যায়। আজকেও বাঁচার জন্য একটি লোকের সাহায্য নিতে চায়, কিন্তু সামনে দেখে লুজির চেহারার মতো একটি ছেলেকে দেখেও অবাক হয়ে যায়। এমন হচ্ছিল যে ওর পুরনো সব কষ্ট তাজা হয়ে গেছে। ওইটা বুঝতে পেরে যে শ্যাংকে কাছে টেনে কিস করে ফেলে। আর এখানেই আবার সেই ছেলেটি সবাই মাস্টার শাও নামে চিনে, আর তাই ওনাকে ডিস্টার্ব করার কথা কেউই ভাবেনি। ওরা ভেবে নেয় ও কোনো অন্য মেয়ের সাথে আসে। ওকে নিয়ে বাহিরে চলে আসে। তখন বাউসা লুজিকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি এত বছর কোথায় ছিলে? আমি জানি যে তুমি মরনি, তোমার শুধু স্মৃতিশক্তি চলে গেছে। ওকে বলে যে তুমি কি বলছো? লুজিকে আমি তো শাও, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে।
তখনই আবার কতগুলো মেয়ে শাও শাও বলে ওর কাছে চলে আসে। আর শাও তো 1 নম্বরের প্লে বয় ছিল, তাই ওদের সাথে চলে যায়। ভাওসাং অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে এটা কিভাবে হতে পারে, এটাই লুজি, হয়তোবা ওর সকল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওর জন্য এক বন্ধুর সাথে কথা বলে সব ঠিকানা নিয়ে নেয়। এখানে ও জেনে যায় যে শাও অনেক বড় একটা বিজনেসম্যান, আর সাথে সাথে সে তার ফ্যামিলির ইয়াং মাস্টারও, যে কিনা বাহির থেকে কিছুদিন হলো ফিরেছে। আর ও 1 নম্বরের প্লে বয়, কিন্তু ও বিশ্বাস করে না। পরের দিন মেট সেজে ওর বাসায় যেতে নেয়। তখন আবার অ্যাসিস্ট্যান্ট ওকে ধরে ফেলে আর বলে যে ভাওসাং ম্যাম আপনি এখানে। তখন ও শাও ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন ভাওসাং ট্যাক্সিতে বসে ওর পিছন নিতে শুরু করে দেয় আর বলছিল যে আজকে ওর সত্যিটা জেনেই ছাড়বো। ও শাও নাকি লুজি। এত ভাগাভাগির পরও যখন এসে পৌঁছায় তখন দেখে যে ওর অ্যাসিস্ট্যান্ট বসেছিল। এটা দেখে ও অনেক অবাক হয়ে যায় আর ভাবে যে এই গাড়িতে শাওয়ের বদলে অ্যাসিস্ট্যান্ট কিভাবে আসলো। তখন অ্যাসিস্ট্যান্ট ইয়াং মাস্টারকে বলে যে এখন তো বাহিরে বৃষ্টি হচ্ছে, এতক্ষণে তো আপনার লাভার এখান থেকে চলে গেছে। কিন্তু সামনে তাকানোর পর ওকে বৃষ্টিতে ভিজতে দেখে। ও অবাক হয়ে যায়, এই মেয়েটা কত আলাদা, অন্য মেয়েদের থেকে অনেকটাই ডিফারেন্ট। তখন শাওকে ডিনারের জন্য পাঠিয়ে দেয় আর নিজে একটা ছাতা নিয়ে ওর কাছে চলে আসে। ওকে ধরে ভিতরে নিয়ে যাচ্ছিল, তখন ওকে বলে যে তুমি কি এখনো আমার ইন্টারভিউ নিতে এসেছো? চলো ইন্টারভিউ নেওয়ার আগে কিছু করে নেওয়া যাক। তুমি আমাকে ভালো করে জানো আর আমি তোমাকে ভালো করে জানি। কিন্তু ও তো ছিল 1 নম্বরের প্লে বয়, ও আরো বেশি কাছে যাচ্ছিল। এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি লুজি না? আমি জানি তুমি লুজি, কিন্তু শাও এমন একটা রিয়েক্ট করে যে সে নামটাও প্রথম শুনেছে। ওকে মিল খেতে দেখে ও অনেক মানা করে, কারণ ও জানতো লুজির মিল্কে অ্যালার্জি ছিল। কিন্তু শাও মিল্কটা নর্মালি খেয়ে ফেলে। তখন ভাওসাং শাওয়ের জন্মদাগ দেখতে শুরু করে, যেটা লুজির গায়ে ছিল, কিন্তু এখানে কোনো জন্মদাগই ছিল না। ও তো অবাক হয়ে যায়, কিন্তু শাও তো ওর সাথে অসভ্যতামি বন্ধ করেনি। তখনও বলে যে তুমি আসলে লুজির মতো হতে পারবে না। চেহারা হয়তোবা মিলে, কিন্তু স্বভাব দুজনেরই ভিন্ন। ও যাওয়ার পরপরই পিছন থেকে শাওয়ের অবস্থা খারাপ হতে থাকে। এটাও মিল্ক খাওয়ার কারণে হয়েছে। এখানেই আমরা জানতে পারি আসলে এটাই লুজি। এখানেও তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। আমাদের এটাও দেখানো হয় যে ও একটা স্পেশাল এজেন্ট, যার কারণে মিশনের সাথে ওর নামও বারবার চেঞ্জ হয়ে যায়, বায়োডাটাও সবকিছুই পরিবর্তন হয়। তখনও ও এই কি মিশনের কারণে ভাওসাংয়ের এলাকায় গিয়েছিল। তখন কাজ সেরে যাওয়ার সময় হঠাৎই আচমকা ওর সাথে ওর দেখা হয়ে যায়। আর তখন শুধু ভাওসাংই না, লুজিও ওকে ভালোবেসে ফেলে। তখন ও ওর বার্থডের কথা বলে, তখন ও এখানে চলে যায়। তখন বিয়ের দিন যখন ও রেডি হয়ে যেতে নেয়, তখন ওর সিনিয়র এসে ওকে একটি খারাপ খবর শোনায়। তখন তার সিনিয়র একটি দূত সংবাদ দেয় যে তোমাকে এক্ষুনি মিশনে যেতে হবে, যেটা হয়তো তোমার লাস্ট মিশনও হতে পারে। এটা শুনে লুজি রেগে ওকে বলে যে আজকে আমার বিয়ে, তারপরও আপনি এই ধরনের কথা বলছেন। এখানে আর কি বলার, ও তো আর নিচে থেকে কিছু বলছে না, তাই ওর আর কি করার। অনিচ্ছাকৃতভাবে ওর এই অর্ডারটা মানতে হয়। ওর মিশনগুলো এরকমই ছিল, আগে মিশনকে গুরুত্ব দেওয়া হয় নাকি অন্য কোনো কাজে। আরও ভাওসাংকে পড়তেও দেখেছি, কিন্তু ওর কি বা করার ছিল। ওকে ইগনোর করে এখান থেকে চলে যায়। লুজি সবসময় ওকে অনেক মিস করতো। ওর কাছে ওদের সবগুলো ছবিও ছিল, আবারও এখান থেকে নিয়ে এসেছিল। যখন লুজি ওকে বাড়ির মধ্যে দেখে তখন অনেক খুশি হয়ে গিয়েছিল। ও চাইতো না ওর সাথে থেকে শ্যাং দুঃখী হবে। প্রতিটা মিশনের সাথে সাথে ওর আইডেন্টিটিও পরিবর্তন করতে হয়, তাহলে ওকে আমি কিভাবে সময় দিব। লুজি, যাকে সবাই ইয়াং মাস্টার নামে চিনে, ও ইচ্ছাকৃতভাবে ভাওসাং এর সাথে খারাপ ব্যবহার করে যাতে ওকেও ঘৃণা করে। ওকে যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ওর জন্য ভালো। ও তো অনেক দুঃখী হয়ে ড্রিঙ্ক করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন একটি লোক এসে ওকে ডিস্টার্ব করতে থাকে। লোকটি এসে ওকে ওর বাড়ি যেতে বলে। তখনই আবার শাও এসে লোকটির গায়ে লাথি মারে আর শ্যাংকে সামলাতে শুরু করে। এতক্ষণে তো ও ঘুমিয়ে পড়েছে। শাও ওকে কাঁধে করে নিয়ে ওর অ্যাপার্টমেন্টের বাহিরে রাখে। শাও এর খুব ইচ্ছে করছিল ওকে কিস করতে। ও ওর অনেক কাছেও চলে গিয়েছিল, কিন্তু কি মনে করে কাছ থেকে দূরে সরে যায়। আর আবার সে তার লোককে কল করে দিয়েছিল রুমের লাইটগুলো ঠিক করে দেওয়ার জন্য। সে আবার তার নিজের লোকই ছিল। পরের দিন আমরা তাকে কিছু বন্ধুর সাথে দেখি। এখানে মাফিয়ার লোকগুলো শ্যাংকে আটকে রেখেছে।
আমি তো ওই জার্নালিস্ট যে আমাদের ছবি ক্লিক করেছিল। সারাক্ষণ এই হেডলাইন তৈরি করার চিন্তায় থাকো, তাই না? আজকে তুমি আমাদের হাতে শেষ হবে। আমরা তোমাকে তোমার উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। তখন ওর বন্ধুরা শাওকে বলে যে এই রিপোর্টার মাফিয়ার হাতে লেগে গেছে। এটা শুনে ও কিভাবে চুপ করে বসে থাকবে, তাই ও ওইখানে যেতে থাকে। তখন ওই ছেলেগুলো বাওসাংকে উত্তপ্ত করছিল আর বল, তোমরা জানো আমি ইয়াং মাস্টার শাওয়ের গার্লফ্রেন্ড, কারণ ও জানে যে এই পার্টি ওর নামেই হয়। তখনই শাওয়ের এন্ট্রি হয়, ও লোকগুলোকে অনেক মারতে থাকে। তখন ওই মাফিয়া ওর কাছে মাফ চাইতে থাকে আর বলে যে মাস্টার শাও, আপনি এখানে, তুমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে এই ধরনের ব্যবহার করো তাহলে তো আমার রাগ হবেই। নেক্সট টাইম ওর থেকে দূরে থাকবে। তো ও বলে যে ঠিক আছে, তুমি ওকে জলদি বিয়ে করে ফেলো। যদি আমি জানতে পারি যে তোমরা দুজন একে অপরকে ভালোবাসো না তাহলে কিন্তু আমি এই মেয়েকে ছাড়বো না। ওকে ধমকিয়ে ও ওইখান থেকে চলে যায়। আর ও ওদের উপর নজর রাখার জন্য ওর দুজন ছেলেকে এখানেই রেখে গিয়েছিল। এদিকে শাও একে প্রেমিকার মতো অ্যাক্টিং করতে বলে আর বলে যে তুমি এভাবেই থাকো, না হলে আমার ক্যারিয়ার, আমার সব কিছুই নষ্ট হয়ে যাবে। তখন শাও মনে মনে ভাবতে থাকে যে নিজের থেকে বেশি নিজের ক্যারিয়ারের নিয়ে চিন্তা করছে। ওর জীবনের কোনো ক্ষতি হতে পারে। আমি জানি ওর উপর থেকে যখনই সাহসী দেখাক না কেন ও ভিতর থেকে ততটাই নরম। তখনই শ্যাং নিজে থেকে ওর সাথে ফ্লার্ট করতে লাগে। তখনই ও ছোট্ট একটা মাইক ওর পকেটে দিয়ে দেয়, কিন্তু শাও সেটা টেরও পায়নি। দরজায় দাঁড়িয়ে থাকা দুটো ছেলেকে অ্যাসিস্ট্যান্ট ধরে এখান থেকেই বের করে দেয় আর বলে যে তোমাদের এখানে কি কাজ, যাও ভাগো এখান থেকে। আর তখন অ্যাসিস্ট্যান্ট দরজা খুলে ওদের দুজনকেই সাথে দেখে অবাক হয়ে যায়। আর বস আপনি ওর সাথে, তার হেল্প করায় সেখানে শ্যাং শাওকে থ্যাংক ইউ বলে চলে যায়। বাইরে এসে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর বলে যে এখন আমি জানবো তুমি কি অবৈধ বিজনেস করো। ওদের সব কথাও খুব সহজেই শুনতে পারছিল। ও জানতোই না ও যখন মাইকটা ওর পকেটে দিয়েছিল তখন শাও এটা বুঝে ফেলেছে। ও জেনে বুঝে ফাঁসানোর জন্য কথাগুলো বলতে থাকে। ওকে এইভাবে কথাগুলো শোনাচ্ছিল যাতে ও মনে করে ও আসলে কোনো বড় ধরনের অবৈধ কাজ করবে। পরের সিনেও একটা ডিল করার জন্য কিছু লোকের সাথে দাঁড়িয়েছিল। লোকটির চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে বদমাশ টাইপের একটি লোক। এগুলো দেখে শ্যাং এর ফ্রেন্ড ওদের ছবি তুলে ফেলে। ছবি তোলার সময় ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠায় ও ধরা পড়ে যায়, কিন্তু শ্যাং কোনো চিন্তাই করছিল না আর বলে যে আমি পুলিশকে ইনফর্ম করেছি, ওরা এক্ষুনি তোমাদের দুজনকে ধরতে আসবে। আর এখানে এমন কি বা হচ্ছিল, তখনই বক্স খুলে পুতুলগুলো দেখতেই ও অবাক হয়ে যায়। তখন পাশে থেকে পাউডার দেখে ও তো খুশি হয়ে বলতে থাকে যে এখন তো তোমরা ধরা পড়ে যাবে, কিন্তু তখন জানতে পারে যে এটা মিল্ক পাউডার। তখনও বলতে থাকে যে আমরা তো শুধু এই পুতুলগুলো এখান থেকেই নিতে এসেছি, এটা বাহির থেকে ইম্পোর্ট করানো হয়েছে। এগুলো আবার তুমি চাইলে তোমার বাড়িতেও নিয়ে যেতে পারো, এগুলো আর আমার দরকার নেই, এগুলো বলেও হেসে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পারি যে শ্যাং এর এই পুতুলগুলো অনেক পছন্দ ছিল। ও নিউজে এইগুলো পড়েছে আর মনে মনে ভাবতে থাকে যে এগুলো তো খুবই দামি, আমি এইগুলো কিভাবে কিনবো। এটা দেখে শাও ডিসাইড করে যে আর ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই পুতুলগুলো অর্ডার করে আনায়। আর ফাইনালি ওর মিশনটা তো কমপ্লিট হয়েছে। তারপর শ্যাং ওই বক্স আর বোতলগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলে যে শাও হয়তো বা খারাপ, কিন্তু এই পুতুলগুলো কত কিউট, এই পুতুলগুলো আমি আমার বাসায় নিয়ে যাব। পিছন থেকে শাওকে খুশি দেখে অনেক আনন্দ ফিল করে আর বলে যে ঠিক এভাবেই আমাকে সারা তুমি খুশি থাকো। ওকে আবার একটা অচেনা একজন লোকের সাথে দেখে শাওর রাগ উঠে যায়। ও একটা কাজে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে এখানেই ছিল। শাও বারবার ওই লোকটাকেই বিরক্ত করছিল, ওই লোকটাকে ড্রিঙ্কও খেতে দিচ্ছিল না। এটা দেখে শ্যাং অনেক রেগে যায় আর বলে যে তোমার প্রবলেম কি, তুমি এমন কেন করছো, যেখানেই যায় না কেন তুমি শুধু আমার পিছন পিছন চলে আসো। ওকে ইগনোর করে ওই লোকটাকে বারবার বিরক্ত করে যাচ্ছিল। তখন শাও নিজের তরফ থেকে দুটি ড্রিঙ্ক নিয়ে এসে ওদের কাছে মাফ চায়। তখন ও চুপ করে ওই ড্রিঙ্কটাই খেয়ে নেয়। শ্যাং এটা দেখে ওকে নিয়ে বাহিরে যেতে নিচ্ছিল। আমাদের ওর দিকে খেয়াল করার কোনো দরকার নেই। তখন ওই ছেলেটি ওকে আটকে ফেলে আর বলে যে তুমি যে আমার রুমে অপেক্ষা করো, আমি ওইখানে তোমাকে আমার ইন্টারভিউ দিব, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তখন শ্যাং যেতে নিলে একটি লোক ওকে চেপে ধরে ফেলে। শ্যাংকে আর কেউই না বরং শ্যাংকে শাও ধরেছে। তখন ও ওই লোকটার কথা শোনানোর জন্য বলে, দেখো তুমি আমাকে ভুল বোঝো না, তুমি লোকটার কথা শোনো, এই লোকটি মাফিয়াদের লোক ছিল। আর ও বলে যে আমাদের এই ড্রিঙ্কের
প্ল্যানটি শাওয়ের জন্যই ফেল হয়ে গেছে, কিন্তু এখন আমি ওকে আমার রুমে যেতে বলেছি, তোমরা ওখানে গিয়ে ওকে ধরে ফেলো। তখন শাও বলে যে তখন আমি বুঝে ফেলেছিলাম যে ও তোমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছিল, আর ওই ড্রিঙ্কটি আমি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি। এখন পর্যন্ত তো মনে হয় ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ওর কথা মতো এমনটাই হচ্ছিল। ও রুমে বসে অনেক হট ফিল হচ্ছিল। তখন সে ওইখানে এসে হেডলাইনের জন্য ওর ছবি তুলে নেয়। তখন ওর লোক ডাকার আগে ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। বাহিরে এসে ওকে বাসায় ছেড়ে দেওয়ার আসার কথা বলে। আমি তোমাকে এত সাহায্য করেছি, তাহলে চলো তোমাকে আমি তোমার বাসায়ও ছেড়ে দিয়ে আসি, কিন্তু ওকে মানা করে দেয়। এদিকে শাও হার মানে না, ওকে বারবার বলে আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। তখন শ্যাং হার মেনে ওকে বলে যে ঠিক আছে, তুমি আমাকে বাড়ির বদলে অন্য একটি জায়গায় ছেড়ে দিয়ে আসো। তখন তারা দুজন একটি ব্রিজের কাছে চলে আসে। তখন ও ব্রিজের এখানে এসে জোরে জোরে লুজের নাম ধরে বলে যে তুমি কেমন আছো, আমি সেটা জানতে চাই। এটা শুনে শাও অনেকটা অবাক হয়, কারণ এই মেয়েটা কেন লুজিকে ভুলতে পারছে না। এখানে শ্যাং ইমোশনাল হয়ে লুজির সাথে কাটানোর সময়গুলো মনে করছিল। তুমি আবার কেন ফিরে আসতে পারবে না? তখন শাও এসে ওকে বলে যে আমাকে বলে সে আমাকে লুজির মতো দেখতে লাগে, আমার চেহারা ওর সাথে মিলে। আজকে আমার মনটা অনেক ভালো, তাই আমাকে তুমি তোমার ফিয়ন্সে ভাবতে পারো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছুই করব না। ও মনে মনে বলে যে লুজির জায়গা কেউই নিতে পারবে না, কিন্তু শাওয়ার হাত টেনে ওকে জড়িয়ে নেয় আর বলে যে আজকে আমি তোমাকে এত সাহায্য করছি, তো এতটুকু সাহায্য বাকি কেন থাকবে, সেটাও করে দিলাম। শ্যাং কিছু বলে না। বেচারা শাও অনেক কষ্টে ছিল। ওকে এত ভালোবাসার পরও ওর ভালোবাসাটা প্রকাশ করতে পারছে না। পরের দিন একটি ক্রাউন এসে ওকে গুড নিউজ দেয় যে আজকের দিন তোমার অনেক ভালো যাবে। ওর সাথে সাথে ওকে একটা আইল্যান্ডের টিকিটও দেয়। তুমি আমাদের লাকি কাস্টমার থেকে একজন। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায়। এখানে এই ক্রাউন শাওয়ের সিনিয়র। শাওয়ের বলাতেই ও সবকিছু করছিল। এই লোকটি অনেক অবাক হয় আর বলে যে তুমি একটি মেয়ের পিছনে এত খরচা কেন করছো? এগুলো শুনে ওর কোনো রিয়াকশন ছিল না। ও বলে যে এগুলো করে যদি শ্যাং খুশি থাকে তাহলে আমিও খুশি। শ্যাং আইল্যান্ডে বসেছিল আর সাথে সাথে লুজির কথা চিন্তা করছিল আর বলতে থাকে যে আমার ওর সাথে এখানে আসার প্ল্যান ছিল, কিন্তু ও তো নেই। তখনই পেছন থেকে ও মাফিয়া লোকগুলোকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আর ভাবে যে ওরা এখানে কোনো প্ল্যান তো অবশ্যই করছে। ও ওদের ফলো করতে যাচ্ছিল, তখনই ওকে ধরে ফেলে। তারপর বসের কথা মতো আজকে ওর কাম তামাম করার প্ল্যানিং করছে। ও না থাকলে আমাদের বিপক্ষে কেউই যেতে পারতো না। ফ্র্যাঙ্ককে কিডন্যাপ করার কথা শাও জেনে যায় আর শাও অনেক টেনশনে পড়ে যায়। এখন সে কি করবে আর ভাবে যে এখন আমি কিভাবে কি করব। তারপর জলদি ওর হেল্প করতে ঠিক টাইমে চলে আসে। শাও ছেলেগুলোকে ভীষণভাবে মারধর করে, সাথে সাথে খুব অনুশোচনাও হচ্ছিল। আমারই ভুল হয়েছে, ওকে যদি আমি এখানে নাই পাঠাতাম। এরকমটা কেন হচ্ছে? আমি যে মানুষটাকে এত ভালোবাসি আমি তাকেই কষ্ট দিচ্ছি যাতে ও আমার থেকে দূরে সরে যায়। ও তো এরকমটা কখনোই চায়নি। ও এই মেয়েটিকে প্রোটেক্ট করতে চায় এবং কষ্ট দিয়ে দূরেও সরিয়ে দিতে চায়। এগুলো ভেবে ও অনেক ইমোশনাল হয়ে যায়। আর ওইদিকে ও ঘুমিয়ে ঘুমিয়ে লুজিকে ডাকছিল, কিন্তু লুজি তো ওর সামনে বসেছিল। তখন ও বলতে চায় যে আমি শাও না, আমি লুজি, কিন্তু ও ঘুমিয়েছিল। যখন ও উঠে ততক্ষণে শাও চলে যায়। ওর এত কিছু মনে পড়ছিল না, কিন্তু এতটুকু মনে হচ্ছিল যে কেউ ওর জান বাঁচিয়েছে। ও শার্টের বোতাম এখনো ওর কাছেই ছিল, যেটা ভুলবশত ড্রেস থেকে ছিঁড়ে গিয়েছিল। তখন ও এটা ভাবতে থাকে শাও হলো লুজি। তখন ও গিয়ে নার্ভের সাথে জিজ্ঞেস করে যে আপনারা হয়তো বা জানবেন আমাকে এখানে কে নিয়ে এসেছে, কিন্তু কিছুই জানতো না। তখন ও অনেক চিন্তায় পড়ে যায় আর ভাগতে ভাগতে শাওয়ের বাড়িতে চলে আসে আর বলে যে কাল রাতে কি তুমিই আমাকে বাঁচিয়েছো? ও এখানে বলে যে তুমি কি ধরনের কথা বলছো? আমি কেনই বা তোমার জান বাঁচাবো? তাও আবার তোমার মতো মেয়ের? তোমাকে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু এটা তো আমার খুব ভালো করেই জানি। এগুলো ওর মন থেকে বলছিল না। ওরা দুজন যখন কথাই বলছিল তখন পাশ থেকে অন্য একটি মেয়ে চলে আসে। তখন শাও ওকে ওর ফিয়ন্সে বলে পরিচয় করায়। আর কালকে তো আমি ওর সাথেই ছিলাম, তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, কালকে আমি তোমার কোনো প্রকার সাহায্য করেছি। ওর সামনে ওরা দুজন কিস করতে নেয়। এগুলো দেখেও বলে যে আমি আসলেই বোকা, আমি ওকে লুজি ভাবছিলাম, ও কোনোভাবেই লুজির মতো না। এটা বলে ওখান থেকে চলে যায়।
তারপরও যাওয়ার পর শাও মেয়েটিকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। এই হিসেবে ওরা ফিয়ন্সে হওয়াতে ওদের দুজনের ইন্টারভিউ নিতে চলে আসে শ্যাং। আর ও বা কিভাবে চুপ থাকবে, ও আগে থেকেই ওকে এমন ধরনের জবাব দেয় যেটাতে মেয়েটার চেহারা দেখার মতোই ছিল। এটা দেখে শ্যাং চমকে মুচকি হাসতে থাকে। যখন ও রেগে শ্যাংয়ের উপর ড্রিঙ্কটি ফেলতে যাবে তখন শাও ইচ্ছাকৃতভাবে ওকে ধাক্কা দিয়ে ড্রিঙ্কটি ওর উপরেই ফেলে দেয়। ইন্টারভিউ দেওয়ার পর ওখান থেকে যেতেই চাচ্ছিল তখন শাও কথা বলার জন্য ওর গার্লফ্রেন্ডের ক্লোজ আসে। তখন শ্যাং এটা দেখে অনেক জেলাস ফিল করছিল। তখন ও ভাবে যে আমি এমনটা কেন ভাবছি, এটা লুজি না, এটা শাও, আমি ওর ব্যাপারে কোনো কিছুই ভাবতে চাই না। ওর মনটা তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন ও সাইডে বসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। তখন ও একটি ওয়েটারের কথা শোনে। একজন আরেকজনের সাথে বলছিল যে তুমি মাস্টার শাও এর ড্রিঙ্কে মিল্ক তো মিশাওনি, ওনার কিন্তু মিল্কে অনেক অ্যালার্জি আছে। ওনাদের কথা শুনে পুরাই অবাক হয়ে যায়। তখন ও জলদি শাওকে দেখতে যাচ্ছিল। ও তখন ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় মগ্ন ছিল। ওইখানে আরো অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল। আর এখানে হঠাৎই লাইট চলে যায়। আর লাইট চলে যাওয়ার কারণে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ এখানে যাচ্ছে তো কেউ ওইখানে যাচ্ছে। তখন শ্যাং ধাক্কা খেয়ে তার হাতে লেগে একটি বোতল নিচে পড়ে ভেঙে যায়। ও পড়ে গিয়ে ওর কিছু হওয়ার আগে শাওকে ধরে পড়ে যায়। আর পড়ে যাওয়ায় শাওয়ের হাতে ব্যথা পায়। আর ও আস্তে করে ওইখান থেকে সাইড কেটে চলে যায়। তখনই লাইট চলে আসে। তখন ও ওর ফ্রেন্ডের হাত দেখতে থাকে। ও তখন মনে মনে ভেবেছিল যে শাও ওর জান বাঁচিয়েছে, কিন্তু এখানে এটা কিছুই হয়নি। ওকে তো তার গার্লফ্রেন্ডের সাথে যেতে দেখা যায়। তখন ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো? তখন ও বোতলের কাছেও রক্ত দেখতে পায়। তখন ও অনেক চিন্তায় পড়ে যায় আর বলে যে আমার তো কিছুই হয়নি, তার মানে আমাকে শাও বাঁচিয়েছে। আর ফ্রেন্ড আমাকে হেল্প করেনি, তার মানে ওইটা আসলে শাওই ছিল। ও তখন জলদি ওর বাড়িতে চলে যায়। তখন ওখানে ওর ফেভারিট বইয়ের কালেকশন দেখে ও অনেকটা অবাক হয়ে যায়, কারণ এগুলো তো আমি শুধু লুজিকেই বলেছিলাম, আর এগুলো শাওয়ের কাছে কি করছে। ও ওর মনে মনে বলে যে এই জনাবি লুজি এখনো ওর সামনে লুজির কথা বলছিল। ও যদি বেঁচে থাকতো তাহলে আমার অনেক চিন্তা করতো। ওর এক্সপ্রেশন দেখে ও বুঝে যায় ও লুজি। তুমি যতই লুকাও না কেন আমি তো জেনে গেছি। ও সাদি গিয়ে ওইখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। যদি লুজি এখানে থাকতো তাহলে কখনোই আমাকে এখান থেকে পড়তে দিত না। তখন শাও একে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে শ্যাং মুচকি মুচকি হাসতে থাকে। তখন বলে যে এখন এসেছো লাইনে। বাকিটা ওর ড্রেস খুলে বোতলের দ্বারা কাটা অংশ দেখতে পায়। ওই আমায় সাহায্য করেছে আর ও মেনে নিয়েছে যে ওই লুজি, তো এখন অনেকটা দুঃখী হয়ে যায়। তখন ওর কাটার জায়গায় ওষুধ লাগাতে নেয়। তখন ও শাওকে প্রশ্ন করে যে তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে তাই না? ও তো দেয় হ্যাঁ অবশ্যই আসে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করব না যতক্ষণ না তুমি নিজে থেকে আমাকে কিছু বলো। আর যদি বলতেও না চাও তাহলেও আমার এতে কোনো সমস্যা নেই। তুমি আমাকে না বলো কিন্তু আমাকে কখনোই ছেড়ে যেও না। তুমি জানো তোমাকে ছাড়া আমি কতটা কষ্ট সময় কাটিয়েছি। দুজনের মধ্যে যখন সব ঠিক হয়ে যায় তখন ও ওকে তার জন্মদাগের কথা জিজ্ঞেস করে। তখন ও ওকে বলে দেয় আমি যেখানে কাজ করি সেখানে যত মুশকিলে জন্মদাগ থাকুক না কেন সবই রিমুভ করা সম্ভব। পরের সিনে আমাদের দুইটা মেয়েকে দেখানো হয় যারা দুজন শাও আর শ্যাং এর বিষয়ে কথা বলছিল। আমি শুনেছি শাও শ্যাংকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আর ওর উপর অনেক অত্যাচার করছে। অন্য মেয়েটি পুরো অবাক হয়ে যায়, বলে যে সত্যি, কিন্তু বাস্তবতাটা তো পুরোই ভিন্ন ছিল। ওরা দুজন নিজেদের জীবন পুরো মগ্ন ছিল। কথায় আছে না, আগুন লাগুক বস্তিতে আমরা দুজন থাকবো মস্তিতে। ওরা দুজন ছিল রাইটার, যার কারণে ওরা শাও আর শ্যাং এর বিষয়ে স্টোরি লিখতে চাচ্ছিল। ওদের দুজনের স্টোরি পড়ে একটি ছেলে বলে যে শাও কতটা জানোয়া টাইপের লোক। পাশে থেকে ওরা দুজনে সে স্টোরিটাও দেখেও আর ওরাও আফসোস করতে থাকে, কিন্তু আসল কথা দুজনের উপরই তো স্টোরিটা লেখা হয়েছে। এখন যেখানে যেখানে যাওয়ার ড্রিম ছিল শাও তাকে সেখানেই নিয়ে যায়। ওকে ছুটির সময় ওর সাথে মন ভরে এনজয় করেন। পরের মিশনে যাওয়ার আগে ও অনেকটা টেনশনে ছিল। ওকে গুড বাই বলতেই নিয়েছিল তখনই গাড়ির মধ্যে সিনিয়রের ডেড বডি এসে পড়ে। আর ডেড বডি দেখে দুজনেই অনেক অবাক হয়ে যায়। তারপর শাওয়ের মনে অনেক দুঃখ হয়ে যায়, কারণ সিনিয়র ওকে ছেড়ে কেন চলে গেল।
তারপরে ও এটা ভাবতে থাকে ওনাকে মেরেছে তো কে মেরেছে, ও যেখানেই শুরু করেছিল সেখানেই শেষ হয়ে যাচ্ছিল। ও যে এখানে বসেছিল তখনই আবার ভিলেনের এন্ট্রি হয়, তখন ও ওর জখমে আরো বেশি করে লবণ ছিটাচ্ছিল, যেভাবে তোমার সিনিয়র মরেছে না, তুমি পরের বার তোমার সাথে এমনটাই হবে। এ তো অনেক রেগে যায় আর ওকে মারতে যায়। তখন তার লোকেরা ধরে শ্যাংকে ধরে ভিতরে নিয়ে আসে। তখন ও ওকে ধমকাতে শুরু করে, আমি যেমন তোমার সিনিয়রকে উপরে পাঠিয়ে দিয়েছি ঠিক তেমনি তোমাকে আর তোমার গার্লফ্রেন্ডকেও উপরে পাঠিয়ে দিব। আমাকে একদমই হালকাতে নিবে না। ওরা তো আর কিছুই বলতে পারছিল না, কারণ ওরা ওর কথা অ্যাকসেপ্ট করছিল। তখন জুন শ্যাংয়ের সাথে অসভ্যতামি করতে নিচ্ছিল। তখনই আবার এন্ট্রি হয় সিনিয়রের। সিনিয়র মরেনি, ও বেঁচে ছিল। ওদের সব কথা ওর রিং এর মাধ্যমে রেকর্ড করে নেয়। তখন এই ভিলেন তো জেলে যাবে এই কথা শুনেও বেহুশ হয়ে যায় আর বলে যে এখন আমার রক্ষা নেই। তখন তারা জেনে বসে ভিলেনকে ধরার জন্য সিনিয়রের মরার প্ল্যানিং করেছিল। একবার ওরা আমাদের হাতে লেগে যাক, যাকে করে এত অ্যাটেনশন থাকবে না। আর সিনিয়রও ঠিক তেমনটাই করে যেমনটা ওরা প্ল্যান করেছে। ওদের প্ল্যান কমপ্লিট হওয়াতে তারা অনেক খুশি হয়ে যায়। পরের দিন শ্যাং গ্রাভিয়ার্ডে দেখা যায় আর সবাই ওকে বলে যে এটি তো খুবই আনলাকি, ও যে ছেলের সাথে রিলেশনে যায় না কেন ও কিছুদিন পরেই মারা যায়। আসলে ওরা লুজির কথাই বলছিল, কিন্তু যে লুজি ওর আইডেন্টিটি চেঞ্জ করেছে, কিন্তু সবাই ভাবে যে এটা ওর আনলাকি হওয়ার কারণেই। এখন ওর বিষয়ে কথা বললে ও তো বদলা তো ঠিকই নিবে। তখন ওই দুইটা মেয়ে যেতে যেতে পড়ে গিয়েছে। তখন সিনিয়র ওদের সাথে মিলে কাজ করছিল, এটা ও নিজে থেকেই করেছিল। অনেক দিন ধরে ওদের সাথে দেখা করতে এসেছে, কিন্তু হঠাৎই ওর বসের কল চলে আসে। তখন তোমাকে যে মিশনটি দিচ্ছি এটা তোমার লাস্ট মিশন হতে পারে। এটা শুনে তো ও অনেক টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর ও এই বিষয়টা শ্যাংকেও বলে দিয়েছিল, যাতে তুমি আমার জন্য ওয়েট করো, জানি না আমি কবে আসবো। শ্যাং হাসি খুশি পুরো জীবনই ওর জন্য অপেক্ষা করতে রাজি আসে। আমার তো এই বিষয়টা অনেক ভালো লাগে যে তুমি আমার সাথে সাথে অনেক মানুষের জীবন প্রোটেক্ট করো। আমি কখনো তোমাকে এই কাজ থেকে মানা করব না। আর হতেও তো পারে যে এটা তোমার লাস্ট মিশন। তখন যাওয়ার আগে ওকে হালকা করে জড়িয়ে ধরে। দুজনেই খুব টেনশনে ছিল, কিন্তু ওদের এই সময়টা খুব এনজয় করে। এই সিনের পর আমরা 3 বছর পর শ্যাংকে দেখতে পাই। শ্যাং একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যেতে। শ্যাং এখানে সরাসরি বলে দেয় আমি অন্য একটি মানুষকে পছন্দ করি, কিন্তু ওই ছেলেটির ওই কথায় কোনো পাত্তা দেয় না। ও বলে যে তোমার ফিগার এমনিতেই অনেক সুন্দর, আমার জন্য এটাই জরুরি। এটা শুনে শ্যাং তো অনেক রাগ উঠে যায়, আমি কোনোদিনও তোমার সাথে সম্পর্কে যাব না এ কথা বলেও চলে যাচ্ছিল। তখনই ওকে আটকানোর চেষ্টা করতে যাচ্ছিল, তখন কিছু ওর সাথে পা বেজেও পড়ে যায়। আমরা জানতে পারি যে ওকে আর কেউই ফালায়নি, লুজি ফালিয়েছে। পরের দিন ওর জন্মদিন ছিল, এখন শুধু ও লুজির আসার চিন্তা করছিল। তখন ওর নজর আচমকাই বারান্দার বাহিরে পড়ে আর ওইখানে লুজিকে দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর জলদি ওর সাথে দেখা করতে বাহিরে চলে আসে। ওর বার্থডের পর সারপ্রাইজ তো ওরই ছিল। এখন ও ওর লাস্ট মিশন কমপ্লিট করে এখানে এসেছে। এখানে শ্যাং অনেক খুশি হয়ে যায় আর বলে যে এখন ফাইনালি আমরা নর্মাল মানুষের মতো জীবন কাটাবো। এটার সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। দেখা হবে নতুন কোনো ড্রামায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।